আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মহিউদ্দিন হাসান, এইচএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, তল বা ইনক্লাইন্ড সারফেস নিয়ে আলোচনা করব। যে টপিকটা আমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা এবং কাজক্ষমতা শক্তি উভয় জায়গাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা আনত তল রিলেটেড অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো আজকে আশা করব তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং আমি আজকে তল বা ইনক্লাইন্ড সারফেস টপিকটা মোটামুটি ভালোভাবে শেষ করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবে। তাহলে শুরু করছি আমি। আশা করব তোমরা খাতা কলম সাথে নিয়ে বসবে। প্রথমে যদি বলি আয়নত্ব তল জিনিসটা আসলে তেমন কিছুই না। যখন আমরা ভূমির সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আরেকটা তলকে আমরা আঁকি, ভূমির সাথে সেটা 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, হোয়াটএভার, যদি আমরা ভূমির সাথে কিছু একটা অ্যাঙ্গেল করে আরেকটা তল আঁকি তাহলে সেটাকে আমরা আয়নত তল বলে থাকি। তুমি যদি বলতে চাও যে তুমি আনুভূমিক, এটাকেও তুমি আয়ত তল বলতে পারো, বাট সেই ক্ষেত্রে থিটার ভ্যালুটা হয় 0 ডিগ্রি। আর তুমি যদি বলো, এটা তো আমাদের এক্স অ্যাক্সিস ছিল, তুমি যদি বলো যে আমাদের ওয়াই অ্যাক্সিস, সেটাকে তুমি আয়নত তল হিসেবে বিবেচনা করবা, তাহলেও করা পসিবল। সেই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। বা সাধারণত আমরা এই ধরনের আয়নত তল দেখে থাকি, যেটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এই ধরনের অ্যাঙ্গেল দিয়ে আমাদের বোর্ডে প্রশ্ন করে থাকি। তাহলে আমরা আমাদের প্রথম কথা, আয়ত তল মানে হচ্ছে আনুভূমিকের সাথে কিছু একটা কোণ করে আরেকটা তল আঁকলে সেটাকে আমরা আয়ত তল হিসেবে কনসিডার করছি। এখন দেখো, একটা আয়নত তল দিয়ে কোন টাইপের প্রশ্ন হইতে পারে। তোমাকে বলতে পারে এই আয়নত তল বেয়ে একটা গাড়ি উপরের দিকে উঠতেছে, বা তোমাকে এটাও বলতে পারে কোনো গাড়ি উপর থেকে নিচে নামতেছে। গাড়ি না হয়ে সেটা বস্তু হইতে পারে। যাই হোক, আমি একটা বেসিক চিত্র আঁকাবো। ওই চিত্রে আমি যতগুলো কথা তোমাকে বলবো, প্রত্যেকটা কথাই তোমার এই রিলেটেড যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে খুব বেশি কাজে আসবে। তো আমি আশা করব আমি আঁকার পর তোমরা এই চিত্রটা, আমি একটু সময় দিব, এর মধ্যে তোমরা খাতায় এঁকে নিবে। ধরো এটা একটা বস্তু হোক বা গাড়ি হোক, সেটা উপরে যাক বা নিচে আসুক, সেটা নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। আর আমাদের প্রথমে বুঝতে হবে, যদি এটা কোনো একটা বস্তু হয়ে থাকে বা কোনো গাড়ি হয়ে থাকে, তার একটা ডেফিনেটলি ভর আছে। আর ভর আছে মানে তার দিকে কি আছে, তার ওজন আছে, যে ওজনটা নিচে দিয়ে কাজ করা অলওয়েজ। তাহলে আমি বলতে পারি ওর ভর যদি এমন হয়ে থাকে, তাহলে ওর ওজনটা হচ্ছে এমজি। এমজি পরিমাণ ওজন নিচের দিকে কাজ করতেছে, এটা আমরা বলতেই পারি। এখন আমরা যেহেতু পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শুরুর দিকে ভেক্টর পড়েছি, তো ভেক্টরে আমরা উপাংশে বিভাজন শিখেছি, লম্ব উপাংশে বিভাজন, কিভাবে আমরা একটা বল হোক বা একটা সরণকে দুইটা উপাংশে ভাগ করে দিতাম, এগুলো আমরা ভেক্টরে পড়েছি। তো তোমাদের বোঝারই কথা, আমি যদি এমজি কে দুইটা উপাংশে ভাগ করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে একটা উপাংশ আসবে এই বরাবর এবং আরেকটা উপাংশ আসবে তলের সাথে লম্ব বরাবর। তুমি দেখো, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা চিন্তা করে থাকি, তাহলে আমরা শিখছিলাম যে এই পাশে থিটা, সেই পাশে কস নিতে হয়। তাহলে আমি এই উপাংশের নাম দিতে পারি এমজি কস থিটা, আর বাকি উপাংশটাকে আমি বলতে পারি এমজি সাইন থিটা। তাহলে আমি যেহেতু এমজি কে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি, একটা এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা, তাহলে আমার এখন এমজি নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। আমি এখন চিন্তা করবো এমজি কস থিটা আর এমজি সাইন থিটা নিয়ে। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো আয়নত তল বা তুমি এটা পাহাড় বলো, পাহাড়ের ক্ষেত্রে আমরা এই ধরনের তল দেখতে পাই। একটা বস্তু ধরে নামতেছে, তুমি চিন্তা করো সে নামতেছে। আচ্ছা, নামার সময় কখনো কি এমন হয়েছে সে তলের ভেতর ঢুকে গেছে? এমন তো কখনো হয় নাই। তার মানে এমজি কস থিটা যখন ওকে নিচের দিকে টানতেছে, একই সময়ে একটা বিপরীত দিকে বল কাজ করতেছে, যেটাকে আমরা প্রতিক্রিয়া বলে থাকি। আমরা নিউটনের সূত্র থেকে শিখে আসছি যে প্রত্যেক ক্রিয়ারও একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে আমার এমজি কস থিটা যখন এই বরাবর ক্রিয়া দিচ্ছে, তার প্রতিক্রিয়া হিসেবে আমরা আর পেয়ে থাকি। এবং আমরা বলতে পারি, যেহেতু নিউটন বলছে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে আমার এই আরটা এমজি কস থিটার সমান এবং ডিরেকশনটা বিপরীত, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে দেখো, এই বস্তু নামার সময় সেগুলো নিচের দিকে ঢুকে যায় না, কেন?
mg cos থিটাকে নিচে নেওয়ার চেষ্টা করলো তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আর উপরে কাজ করতেছে। তাহলে mg cos থিটা আর আর দুটো ভিন্ন দিকে হওয়ার কারণে একজন আরেকজন কিন্তু প্রশমিত করে দিচ্ছে বা নারিফাই করে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি আমার এই বস্তুর উপরে এই মুহূর্তে mg cos থিটা কিংবা আর কারোরই আর কোনো হাত নেই। আর mg কে তো আমি আগেই বলেছি mg কে দুটো অংশে ভাগ করে ফেলেছিলাম, তখন mg নেওয়ার কোনো কথা আমাদের নাই। তাহলে আমার এখানে কে বাকি আছে? আমার এখানে বাকি আছে mg sin থিটা। তাহলে আমি দাবি করতেই পারি mg sin থিটার কারণে গাড়িটা কিংবা বস্তুটা নিচের দিকে নেমে আসতেছে। এখন তোমরা খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই কার্যকর বল সম্পর্কে জানো। কার্যকর বল বা নেট ফোর্স যেটাকে আমরা বলে থাকি, যখন একটা জায়গাতে অনেকগুলো বল ক্রিয়া করে থাকে তখন আমরা যেটা করি লব্ধি বলটা বের করে থাকি, যেটাকে আমরা কার্যকর বল বলতেছি। তো তুমি দেখো আমি এই জায়গাতে তোমাকে ত্বরণটা কিভাবে বের করতে হয় ওটা বলার জন্য বেসিক্যালি কথাগুলো বলতেছি। তুমি দেখো এই জায়গাতে mg নাই, mg cos থিটা mg sin থিটা দুটো অংশে ভাগ হয়ে গিয়েছিল। এরপর দেখতে পাচ্ছি mg cos থিটা আর উভয় প্রশমিত হয়ে গেছে। তো আমি এখন পর্যন্ত যতটুকু চিত্র আছে এটুকুর মধ্যে এখানে শুধু mg sin থিটা বাকি আছে এবং তার কারণেই কিন্তু গাড়িটা নিচে চলে আসতেছে। তোমাদেরকে যদি কখনো টিচার জিজ্ঞেস করে বা এমসিকিউতে আসে যে আনত তলবে নামার সময় একটি গাড়ি কার কারণে বা কোন বলের কারণে নিচের দিকে নেমে আসে, তুমি কিন্তু বলতে পারো mg sin থিটা। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি বর্তমানে এই বস্তুর উপর বা এই গাড়ির উপর কিন্তু মাত্র একটা বল কাজ করতেছে। তাহলে যেটা একটা বল কাজ করতেছে এটাই কার্যকর বল। আমার কাছে mg sin থিটা এখন কার্যকর বল, অন্য কোনো বল এখন এর উপর কাজ করছে না। তাহলে আমি কি লিখতে পারি? আমরা কার্যকর বলকে বলতে পারি F net, net force F net equal mg sin থিটা। তো এটা লিখে আবার কি হইলো? তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 9-10 থেকে আমরা বলে আসি কার্যকর বল মানে ma। যেখানে তুমি কার্যকর বল দেখবা সেখানে লিখতে পারবা ভর ইনটু ত্বরণ। তো যেহেতু আমি কনসিডার করছি এটা কার্যকর বল, তাহলে আমি এখানে লিখতে পারি ma। আর বাকিটা আমি আগের মতো লিখছি mg sin থিটা। তো তুমি দেখো আমি যদি m এর সাথে m কে কেটে দিই তাহলে আমার আর কি বাকি থাকে? আমার বাকি থাকে a equal g sin থিটা। তাহলে আনত তল রিলেটেড কোন ম্যাথে যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে নেমে আসবে, তোমার যখন ম্যাথ করতে গিয়ে ত্বরণের প্রয়োজন হবে, তুমি ডেফিনেটলি জি sin থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করে কি বের করতে পারবা? বের করতে পারবা। তোমাকে অবশ্যই অ্যাঙ্গেলের মানটা বলে দিবে, ঠিক আছে? আমরা এই এখানেই থিটা অ্যাঙ্গেলটা কনসিডার করে কাজ করছি। আর তোমরা জ্যামিতিক নিয়ম অনুসারে জানো এখানে থিটা হলে এই জায়গাতে থিটা হয়। তো তোমাকে 30 ডিগ্রি 45 ডিগ্রি কিছু একটা মান বলে দিবে। আচ্ছা, তো আশা করবো তোমরা এখন থেকে যদি তোমাদেরকে আনত তলবে নামার সময় যদি ত্বরণ বের করতে বলে তুমি এভাবে ত্বরণটা বের করে ফেলতে পারবা। এখন একটা প্রশ্ন হতে পারে, তুমি বলতে পারো ঠিক আছে ফাইন আমি তো এখানে ত্বরণ বের করতে পারবো, কিন্তু আমাদেরকে তো পরীক্ষায় তোমরা নরমাল দেখে থাকবা আমরা যেটা পড়ি পরীক্ষা তার উল্টাটাই আসে। তো তুমি হয়তো শুধু এটা পড়ে গেছো, পরীক্ষায় একবার ঘর্ষণ দিয়ে দিছে, তখন কিন্তু আবার একটা প্রবলেমে পড়ে যাবা। তো আমি আজকে ক্লাসের মধ্যে মোটামুটি সবগুলো বিষয়ে ক্লিয়ার করার ট্রাই করবো। তো এখন আমি বলবো তোমাদেরকে যদি এখানে ঘর্ষণ দেওয়া থাকতো তাহলে বিষয়টা কিভাবে কাজ করতো। আমি এই বিষয়টা মুছে দিব। আমি এটা দেখিয়ে ফেলেছি ঘর্ষণ না থাকলে তুমি কিভাবে ত্বরণটা বের করতে পারো সেটা আমি দেখিয়েছি। এখন আমি দেখাবো যদি ঘর্ষণ দিয়ে দিত সেই ক্ষেত্রে আমরা ত্বরণটা কিভাবে বের করতে পারতাম। দেখো ঘর্ষণ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে। আমি যেদিকে যাওয়ার চেষ্টা করব ঘর্ষণ বল আমাকে বাধা দিবে। আমি ডানে গেলে ঘর্ষণ বল বামে কাজ করে, আমি যদি সামনে যাই সে পিছনের দিকে আমাকে বল প্রয়োগ করে। এক কথায় ঘর্ষণ বলের কাজই হচ্ছে আমাকে বাধা দেওয়া। তো দেখো আমি যেহেতু বলছি বস্তুর নিচের দিকে নেমে আসতেছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে। ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তো দেখো আমি একটু আগে কিন্তু তোমাকে বলতেছিলাম আমাদের কার্যকর বল বুঝতে হবে। একটু আগে কিন্তু এই জায়গায় বল ছিল একটা, তার কার্যকর বল ইকুয়াল mg sin থিটা লিখে দিতে কোনো কষ্ট হয় নাই। বাট এবার তুমি এই চিত্রের দিকে তাকাও, mg cos থিটা এবং r সেটা তো আগের মতোই প্রশমিত অবস্থায় আছে। বাট এই পয়েন্টে এখন দুইটা বল কাজ করতেছে। একটা বল নিচের দিকে আসা ট্রাই করতেছে যেটা কিনা mg sin থিটা, বাট ওই যে আমাকে তলে ঘর্ষণ দিয়ে দিছে, ওই ঘর্ষণের কারণে আজকে আমাদের নতুন একটা টার্ম চলে আসলো যেটা গতির বিরুদ্ধে কাজ করতেছে। তো তুমি বলো আমাকে এই জায়গাতে কয়টা বল এট এ টাইম কাজ করতেছে? দুইটা বল, একটা mg sin থিটা আর একটা হচ্ছে f k। তো তোমাকে বুঝতে হবে কার্যকর বল যখন তুমি লিখবা তখন আমাদের যে বড় বলটা আছে বড় বল থেকে নরমালি ছোট বল থেকে বিয়োগ করতে হয়। তো তুমি যখন দেখতেছো যে তোমাকে প্রশ্ন আসলে বলেই দিবে এখানে তলে ঘর্ষণ ছিল বাট বস্তুটা কিন্তু আস্তে আস্তে তার নিচে নেমে আসছে ঘর্ষণকে উপেক্ষা করে। আসলে ঘর্ষণ বলতে খুবই অল্প মানের বল হয়ে থাকে। ঘর্ষণ বলটা হয়তো আমাকে বাধা দিচ্ছে, কিন্তু এমন না যে আমাকে একদম সে রোধ করে দিল, আমাকে হাঁটতে দিল না বা চলতে দিল না, বিষয়টা কিন্তু এমন না।
সে আমাকে হয়তো একটা বাধা দেয়, তার বাধাকে উপেক্ষা করে কিন্তু আমি একটা কার্যকর বলে এগিয়ে যেতে পারি। তো তোমাকে প্রশ্ন বলা থাকবে বস্তুটা এখানে ঘর্ষণ বলকে উপেক্ষা করো, ঘর্ষণ যেটা ছিল সেটাকে সে উপেক্ষা করে কিন্তু ঠিকই এখানে চলে আসছে। তার মানে কি আমি বলতে পারি না যে ঘর্ষণ বলের চেয়ে আমার এমজি সাইন্টিফিকের পরিমাণটা বেশি ছিল? হয়তো আমার ব্যাগটাকে বা আমার ত্বরণটাকে সে একটু কমিয়ে দিতে পারে, বাট একদম পুরোপুরি ভাবে আমাকে থামিয়ে দিতে পারে না। তাহলে দেখো আমি এখানে বুঝতেই পারতেছি এমজি সাইন্টিফিক বড় হবে, এফ টা ছোট হবে। তো কার্যকর বলে কি বলে? কার্যকর বল আবার লিখতেছি আমি অ্যাফলেট। কার্যকর বল মানে লব্ধি বল, আর লব্ধি বল মানে বড় থেকে ছোট বলকে বিয়োগ করা। তো বড় যেহেতু এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা বড়, বড় থেকে ছোটকে বিয়োগ করতেছি এফ কে। একটু আগেই বলে আসছি নেট ফোর্স মানে লেখা যায় এম এ। তো দেখো এই জায়গাতে আমি যদি এখন এ বের করতে চাই, তো আগের মতো তো এম কাটতে পারতেছি না, যেহেতু এখানে একটা বিয়োগের সম্পর্কে আছে। তো আমি এ বের করছি। দেখো আমরা কিন্তু এখনো ত্বরণের ফর্মুলা বের করে ফেলেছি, যেহেতু আমাদেরকে ঘর্ষণ বল দেওয়া ছিল। তো আমি বের করতে গেলে এমটা নিচে চলে গেছে, এম জি সাইন থিটা মাইনাস হাফ কে ডিভাইড বাই এম। শুধু একটু কি পরিবর্তন, তোমাকে ঘর্ষণ যখন দিয়ে দেয় না তখন আমাদের এটা জি সাইন থিটা দিয়ে বের হয়ে গিয়েছিল, বাট যদি ঘর্ষণ দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি এইভাবে চাইলে কি করতে পারো, ত্বরণটাকে বের করে আনতে পারো। তোমাকে যখন বলা হবে যে দেখাও যে আনত তলে পড়ার সময় বস্তুটি শক্তির নিত্যতা মেনে চলে কিনা, তখন কিন্তু তোমাকে ত্বরণ বের করে কাজ করতে হবে। ঠিক আছে? তো আর অনেকগুলো ম্যাথ আছে যেখানে ত্বরণ লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে ত্বরণ বের করতে পারতেছি কিনা আমরা, এটা বের করতে পারলে আমাদের কাজটা সামনের দিকে এগোনো পসিবল আর কি। তো দেখো যদি তোমাকে ঘর্ষণ বল দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু বের করে দিতে পারবো ত্বরণটা। এখন তুমি বলতে পারো সবসময় তো ঘর্ষণ বল দিয়ে দেয় না, কখনো কখনো ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দেয়, রাইট? ঘর্ষণ গুণাঙ্ক দিলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে ম্যাথটা করতে পারো? তখন আমি জাস্ট ওইটাই বলি আজকের জায়গায়, তখন কি হবে তোমার, তোমাকে যখন ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে লেখা যায় এফ কে ইকুয়াল মিউ কে ইনটু আর। তুমি দেখো তোমাকে এই মিউ কে দেওয়া থাকবে, মিউ কে মিন্স ঘর্ষণ গুণাঙ্ক। তোমাকে মিউ কে দিয়ে দিছে, তোমাকে তো এফ কে দেয় না, এবার তোমার এফ কে লাগবে। তো তুমি যখন এফ কে বের করবা মিউ কে এর মানটা বলে দিবে 0.3 0.4 0.2 কিছু একটা বলে দিবে। আর আর দেখো তো এত চেনা চেনা লাগে কিনা, কোথায় যেন দেখেছি, এখানে দেখেছি। দেখো আমি এই জায়গাতে আর এর পরিচয় দিয়ে এসেছি, বা তুমি বলবো আর এর মান কত বসাবো, এই যে আর এবং এম জি কস্ট সেম, তার মানে তুমি এখানে লিখতে পারো আর এর জায়গাতে এম জি কস্ট থিটা, কেননা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হয়ে থাকে। তো তুমি যখন তোমাকে যখন ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে, তুমি এফ কে ইকুয়াল মিউ কে ইনটু আর, আর মিউ কে এর সাথে যখন তুমি এম জি কস্ট গুণ করবা তখন তুমি এফ কে পেয়ে যাচ্ছ। তো আশা করি ত্বরণ বের করতে দিলে বা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে তুমি খুব একটা অসুবিধায় পড়বে। ঘর্ষণ বলটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি কিছু কথাবার্তা বলি, তুমি একটু খেয়াল করো, এগুলো যে কোনো সময় তোমাদের কাজে লাগতে পারে। দেখো তো আমার এই চিত্রতে যেখানে ঘর্ষণ বল দেওয়া ছিল না, আমি মুছে দিলাম। এখন দেখো, এখন যদি এমন হয় কেউ বলতেছে বস্তুটাকে সে এখানে স্থির রাখতে চায়, তাহলে আমার এই মুহূর্তে কি করণীয় হইতে পারে? এম জি সাইন থিটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, আমি এখানে যদি এম জি সাইন থিটার সমপরিমাণ একটা বিপরীত দিকে বল প্রয়োগ করতে পারি, সেটা আমার ব্রেকিং ফোর্স হইতে পারে, আমি গাড়ির ব্রেক ধরতে পারি এত বলে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এখানে স্থির রাখা সম্ভব। মানে এম জি সাইন থিটা পরিমাণ বল আছে নিচের দিকে, আমিও তার সমপরিমাণ একটা এফ বল যদি আমি তার বিপরীত দিকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সে এই জায়গাতে স্থির হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এফ যদি এম জি সাইন থিটার সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু কি থাকবে, বস্তুটা এখানে স্থির থাকবে। এখন তুমি বলতে চাচ্ছ আমি বস্তুটাকে চাচ্ছি বস্তুর নিচের দিকে নামুক, তাহলে ডেফিনেটলি আমার এম জি সাইন থিটার মানটা এফ এর চেয়ে বেশি হতে হবে। তুমি দেখে বুঝতে পারতেছো, যদি আগের সবগুলো কথা বুঝে থাকো এখনকার জিনিসগুলো তুমি নিজে বলতে পারবা। এম জি সাইনটা যদি বেশি হয়, আমার ওই বিপরীত দিকের বল এফ যদি কম হয়, তাহলে সে অবশ্যই নিচের দিকে নেমে আসবে। এখন কেউ যদি বলে যে না আমি ওকে উপরে তুলতে চাই, তাহলে তুমি তো বুঝেই গেছো উপরে তুলতে হলে এফ এর মানটা তুমি যে বলটা দিচ্ছিলা সেটাকে অবশ্যই এম জি সাইন এর চেয়ে বেশি হতে হবে। যদি এমন হয় এফ এর মানটা এম জি সাইন থিটা এর চেয়ে বেশি, তাহলে ডেফিনেটলি বস্তুটা উপরের দিকে ওঠা শুরু করবে। তো এখন থেকে আশা করবো বস্তুর নামক রূপ যাই দিক না কেন, তুমি যদি এই চিত্রটা ভালো করে আঁকতে পারো আর এতক্ষণ যা বললাম বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো, আশা করি তুমি এগুলো খুব সহজে সলভ করতে পারবে। আমি তোমাদের কিছু ম্যাথ করাবো,
ওই ম্যাথ গুলো পারার জন্য এই বেসিকটার খুব দরকার ছিল। তো এটা আমি বলে নিয়েছি, খাতায় তুলে নিবে আশা করি সবকিছুই। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের, আনত তলে রিলেটেড প্রশ্নই দিচ্ছি। 400 কেজি বড় একটি গাড়ি, ওই যে একটু আগে বলছিলাম মিউ এর কথা, মিউ ইকুয়াল 0.3, এরকম একটা মান দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্কের। আমরা দেখি কি প্রশ্ন করছে আমাদের। এটা উদ্দীপক ছিল, ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন। আমাকে জানতে চাও এসে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করো। গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করো। ওকে ফাইন, আমরা উদ্দীপকটা একটু পড়ি। 400 কেজি বড় একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নততল বরাবর উপরে ওঠে। ঘর্ষণ গুণাঙ্ক বলে দেওয়া আছে। গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান, গাড়ির বিরুদ্ধে কতখানি বল প্রয়োগ করা হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তো ফিজিক্স এর ক্ষেত্রে আসলে প্রশ্ন পড়ার পর যখন তুমি চিত্র এঁকে ফেলবা, তুমি একটা ফিগার ড্র করবা, তখন বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। আগে আমরা যদি 20% বুঝে থাকি, তুমি দেখবা চিত্র আঁকার পর তুমি এটা আরো অনেক বেশি বেটার বুঝতেছো। তো দেখো, আমি একটা চিত্র আঁকি। ওর কথা অনুসারে প্রশ্নে বলা হয়েছে 400 কেজি বড় একটা গাড়ি উপরে উঠতেছে। আমি এখানে একটা গাড়ি দেখি, যদি গাড়ি হয় যেটা 400 কেজি বড়ের, 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে উঠতেছে। ফাইন, মিউ এর মান বলে দেওয়া আছে, গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমাকে বলো, আমি যদি এটাকে আরেকটু মাঝখানে রাখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। গাড়িটাকে আমি একটু মাঝখানে রাখি, গাড়িটা এই জায়গাতে আছে। এখন তুমি একটু দেখো তো, গাড়িটা যেহেতু উপরের দিকে উঠতেছিল, এই মুহূর্তে আমি যদি আগের মতো করে একটা চিত্র ড্র করতে চাই, তাহলে তুমি দেখবা এই জায়গা থেকে এমডিটা নিচে যাবে, আবার এইদিকে আসবে এমডি সাইন থিটা, তলে লম্ব বরাবর যাবে এমডি কস থিটা, যেটা একটু আগে লিখিয়েছিলাম। আচ্ছা ফাইন, এবার কিন্তু এখানে ঘর্ষণও দেওয়া আছে। আচ্ছা এবার দেখো, আমার গাড়ি কিন্তু উঠতেছিল উপরের দিকে, সবাই খেয়াল করবা, গাড়ি উঠতেছিল আমার উপরের দিকে। এখন গাড়ি যে উপরের দিকে উঠতেছে, গাড়িটা অলরেডি কিন্তু এমডি সাইনটা বাধা দিচ্ছে। আমাদের চিত্রে যেটা বলে, আরটাও আমি একটু দিয়ে দিই, আরটা তো প্রতিক্রিয়া বল ছিল। আমাদের চিত্র যেটা বলে এমডি সাইনটার নিচে কাজ করে, এমডি সাইনটার কাজে হচ্ছে ওকে নিচের দিকে নিয়ে আসা। তো ওখানে তো বলা ছিল গাড়িটা উপরে উঠতেছে, তার মানে এমডি সাইন যদি ওকে বাধা দিচ্ছে উপরে ওঠার ক্ষেত্রে, তো গাড়ির উপর একটা বাধা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন তুমি দেখো, আমি বলছিলাম কোন বস্তু যখন উপরের দিকে যায় তাকে নিচের দিকে নিতে চাইবে কে? ঘর্ষণ। এই যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে এখানে ঘর্ষণ বল কনসিডার করতে হবে আমার ডেফিনেটলি। তাহলে যেহেতু ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে, গাড়ির গতি ছিল উপরের দিকে, তাহলে আমাকে বলো ঘর্ষণটা কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। তো এমডি সাইন যে বরাবর কাজ করতেছে, ঠিক একই ডিরেকশনে কাজ করবে এফ কে, একই ডিরেকশনে কাজ করবে কে? এফ কে কাজ করবে। তো তুমি বলো, এই যে গাড়িটা উঠতেছে, এই গাড়ির উপর আমার কি পরিমাণ বাধা প্রয়োগ করা হচ্ছে? যেহেতু আমাকে বলা হয়েছে ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান, কতটুকু বল ওকে বাধা দিচ্ছিল। আমি দেখতে পাচ্ছি ওর এখানে এমডি সাইন ওকে বাধা দিচ্ছে, এফ কে ওকে বাধা দিচ্ছে। এমডি কস আর আর কিন্তু ওর উপর কোনো সম্পর্ক নাই। তাহলে আমি যদি বলতে পারি এই দুটো বল বাধা দিচ্ছে, আমি এই দুটো মানকে যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি ওই বিরুদ্ধ বলের মান। ঠিক আছে, তো আমি লিখতেছি, আমি এফ দিয়েও প্রকাশ করতে পারি নরমালি, আমি এফ দিয়ে এখানে বিরুদ্ধ বলটা বের করতেছি। তাহলে কে কে বাধা দিচ্ছিল? আমাকে বাধা দিচ্ছিল এমডি সাইন থিটা প্লাস এফ কে আমাকে বাধা দিচ্ছিল উপরের দিকে উঠতে। তাহলে দেখো এমডি সাইন থিটা থাকুক প্লাস এফ কে মানে কি? ওই যে একটু আগে পড়ে আসছিলাম, এফ কে এর মান যখন ডিরেক্টলি বলে দেওয়া থাকবে না, তখন তুমি মিউ কে ইনটু আর ইউজ করবা। তো আমি এখানে ইউজ করতে পারি মিউ কে, আর আর এর জায়গায় তোমাকে লিখতে বলেছিলাম এমজি কস থিটা। যদি এখন তুমি সবগুলো মানে এখানে ঠিকভাবে বসাও, তাহলে আমাদের আনসার চলে আসবে। আমার সামনে ক্যালকুলেটর আছে, আমি একবার করে দেখছি। মানগুলো আগে একটু বসিয়ে নিই। আমাদের এম ছিল 400 কেজি। আমরা চাইলে এখান থেকে এমজি কমন নিয়েও করতে পারি, দুই জায়গাতে এমজি আছে। আমি বসাই দিচ্ছি র্যান্ডমলি 400 ইন্টু 9.8, সাইন থিটার ভ্যালু ছিল 10 প্লাস মিউ কে ছিল 0.3
তার সাথে ছিল M400, আমি একটু নিচে লিখি 9.8 cos থিটা, cos হচ্ছে 10। তোমরা নিচে এতটুকু দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, আমি একটু দেখি তোমরা কি এতটুকু দেখতে পাচ্ছ কিনা। আশা করি দেখতে পাচ্ছ। আর কোনোখানে দেখতে অসুবিধা হলো তোমরা তো জাস্ট মানগুলো বসাতে পারবা। তো দেখি কত আসে আনসারটা। মিউকের মান বসাইছি, এম এর মান বসাইছি, জি হ্যাঁ cos 10 ডিগ্রি, ফাইন। তাহলে 1838.83 মান আসছে আমার, 1838.83 আমি লিখে দিচ্ছি। 1838.83 এত নিউটন। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও ক্যালকুলেশনটা করে দেখবে অবশ্যই। আর ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় আমারও ভুল হয়ে যেতে পারে, বাট প্রসেসটা পুরোপুরি সেম। তো আশা করি ভুল হয়নি। কি কি থাকবে তোমরা তাও করে দেখে কনফার্ম হবা যে 1838.83 নিউটন আসে কিনা। আচ্ছা, তাহলে আমাদেরকে এই প্রশ্নে চাওয়া হয়েছিল বিরুদ্ধ বলের মান, আমরা সেটা হিসাব করতে পেরেছি। এভাবেই তোমরা বিরুদ্ধ বলটা হিসাব করবে। এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হলো আমাদের এই টোটাল ডিসটেন্সটা এখান থেকে টুক পর্যন্ত যে টোটাল ডিসটেন্সটা তুমি দেখতে পাচ্ছ এটা 40 মিটার বলা আছে। তার মানে আনত তল বেয়ে একটা গাড়ি 40 মিটার নিচে নেমে আসছে। অলরেডি দেখতে পাচ্ছ ইনিশিয়াল মুভমেন্টে ও 10 মিটার পার সেকেন্ড থেকে চলতেছিল। আর যখন সে একদম নিচে নেমে আসলো তখন সে গাড়িটা থেমে গেছে, ব্যাকটা হচ্ছে 0। আমার এখানে অ্যাঙ্গেল অবশ্যই দেওয়া থাকবে, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। আরো কিছু ইনফরমেশন আমাকে বলে দেওয়া আছে, Fk 2 নিউটন, m হচ্ছে 500 কেজি। ওকে, Fk 2 নিউটন, আর ঘর্ষণ বল দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া ছিল 500 কেজি, m এর ভ্যালু ছিল 500 কেজি। আমাকে চাওয়া হয়েছে ব্রেকিং ফোর্স, মানে গাড়িটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করে থামানো হয়েছিল। দেখো প্রশ্ন করেছে এমন যে একটা গাড়ি এখান থেকে নামতেছে 10 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার দ্রুত অতিক্রম করে সে এখানে এসে থেমে গেছে। ঘর্ষণ বল দেওয়া ছিল, গাড়ির ভর দেওয়া আছে। আমাকে বলছে যে গাড়িকে আমি থামাইলাম, থামানোর জন্য তো আমাকে নিশ্চয়ই ব্রেক চাপতে হইছে, ব্রেক চাপতে বিদায় তো সে এখানে এসে থেমে গেছে, তাই না, মন্দন এসে। তো আমি কতটুকু ব্রেক চেপেছিলাম, ঠিক আছে, গাড়ির উপর আমি কতটুকু ব্রেক দিয়েছিলাম, আমাকে সেটা জানতে চাইছে। তো যেহেতু ব্রেকিং ফোর্স আমি FB দিয়ে লিখতেছি, ব্রেকিং ফোর্স FB ইকুয়াল হোয়াট, তোমরা বুঝে নিবা যে FB মিন্স ব্রেকিং ফোর্স বোঝাচ্ছি, গাড়ির উপর কতটুকু ব্রেক চেপেছিলাম, কতটুকু বল দিয়েছিলাম আমি। তাহলে দেখা যাক এটা কিভাবে সলভ করা যায়। আমার আবার আগের মতো করে বুঝতে হবে যে ব্রেকিং ফোর্স যখন আমি বের করতে যাচ্ছি এখানে কয়টা বল কাজ করেছিল, ঠিক আগের মতোই। এই জায়গাতে তুমি চিন্তা করো mg এইভাবে কাজ করে, mg sin থিটা কাজ করে এখানে। প্রত্যেকবার কিন্তু এই জিনিসটা তোমার লিখতে হবে, তুমি রাফ করার ক্ষেত্রে লিখতে পারো, তাহলে লিখলে বিষয়টা তোমার ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এই বরাবর mg cos থিটা ছিল, আমি mg cos থিটা দেখাচ্ছি না, ওই পাশে আটটাকেও আমি দেখাচ্ছি না, যেহেতু mg cos থিটা আর আটটা প্রশমিত হয়েছে ওদেরকে আমি আর দেখাচ্ছি না। তাহলে দেখো আবার ঘর্ষণ বল ছিল, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যেখানে ঘর্ষণ বল দেওয়া আছে। তো গাড়িটা নামতেছে নিচে, গাড়ি যেহেতু নিচে নামতেছে তাহলে mg sin যেহেতু নিচে কাজ করে ও গাড়িকে অলরেডি সাহায্য করতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি Fk দেওয়া আছে, গাড়ি যেহেতু নিচে নামছে ঘর্ষণ বল অবশ্যই বিরুদ্ধে কাজ করছে, মানে Fk কাজ করতেছে এই বরাবর। তো আমি মূলত কি বলতে পারি এখান থেকে, আমি বলতে পারি এই গাড়িটার উপর যে বলগুলো প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে mg sin থিটা, mg sin থিটা আসতেছে নিচের দিকে। আবার দেখতে পাচ্ছি যেহেতু গাড়িটা নিচের দিকে আসছে, তুমি দেখতে পাচ্ছ দিন শেষে কিন্তু এখানেই চলে আসছে। সো আমাদের ঘর্ষণ বলটা তার বিরুদ্ধে কাজ করছে। এখন তুমি আমাকে বলো তো, একটা গাড়ি যখন এখান থেকে এখানে আসার সময় ব্রেক ধরলো, সে গাড়িটাকে থামানোর চেষ্টা করলো, এখন ব্রেকিং ফোর্সটার ডিরেকশনটা কোন দিকে হবে, অবশ্যই তার বিপরীত দিকে, তাই না। আমি যে ব্রেক ধরতেছি আমি ওকে থামিয়ে ফেলার চেষ্টা করতেছি, তার মানে আমি কিন্তু ওর গতির বিরুদ্ধে কাজ করতেছি, অনেকটা ঘর্ষণ বলের মতো, ঠিক আছে। ঘর্ষণ বলের জন্য একটা বন্ধু পাওয়া গেল আর কি অবশেষে। তাহলে আমি যেহেতু ব্রেক ধরছি, ব্রেকটা অবশ্যই আমার গতি রোধ করার জন্য, তার মানে এটা বিরুদ্ধে কাজ করতেছে, তাহলে আমি এই পাশে বলতে পারি আমার ঠিক এই পাশে কাজ করতেছে ব্রেকিং ফোর্স বা FB। দেখো বিষয়গুলো আমি আরেকবার একটু রিপিট করি। আমার এখানে mg cos থিটা রাতে লিখতে হচ্ছে না, যেহেতু ওরা প্রশমিত হয়ে যায়, mg sin থিটা নিচের দিকে আসতেছে চিত্র অনুসারে, আর যেহেতু সে নিচে আসতেছে, গাড়িটা যদি নিচে আসতেছে তাহলে ঘর্ষণ বল তার বিরুদ্ধে কাজ করতেছে। এখন আমার কথা হচ্ছে আমি ব্রেক ধরছি, আমাকে জানতে চাওয়া হয়েছে ব্রেকিং ফোর্সটা কত, কতটুকু বলে ব্রেক ধরছিলাম। তো সেহেতু ও গাড়িকে যেহেতু গতির বিরুদ্ধে কাজ করাতে হচ্ছে ব্রেককে,
ওটা অবশ্যই বিরুদ্ধে কাজ করতেছে। ঠিক আছে, এবার আমাকে বলো, এতক্ষণ ধরে আমরা দুইটা বল নিয়ে কাজ করছিলাম তো, এবার এখানে দেখো আমি তিনটা বল দেখতে পাচ্ছি। আমি এমডি সাইন দিয়ে দেখতে পাচ্ছি, এফ কে দেখতে পাচ্ছি, দেন এফ বি দেখতে পাচ্ছি। তাহলে কার্যকর বল যখন লিখবো তখন আমরা কি করব? আচ্ছা, এখানে যাই থাকুক না কেন, এখানে এফ কে আছে, এফ বি আছে, এফ বি গিয়ে এফ কে এর দলকে আরো ভারী করছে, যাই হোক দিন শেষে সে কিন্তু নিচে আসছে। আই রিপিট, দিন শেষে সে নিচে আসছে। তার মানে আমি কি বলতে পারি না, ওদের মানের চেয়ে ডেফিনেটলি এমডি সাইন থিটার মানটা বেশি ছিল। তাহলে ওই দুটো বলেছি অবশ্যই কে বেশি, এমডি সাইন থিটার মানটা বেশি। তাহলে আমরা চলো নিট ফোর্স বা কার্যকর বল লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এমডি সাইন থিটা বড় ছিল, তার থেকে আমরা বিয়োগ করতেছি মাইনাস এফ কে মাইনাস এফ বি। তাহলে নিট ফোর্স যখন বের করতেছি এদিকের বলটা বড় ছিল, তাই এমডি সাইনটাকে আগে লিখছি মাইনাস দিয়ে, দেন ওই দুটো বলকে লিখে দিচ্ছি। এখন দেখো আমি কিভাবে কাজটা করি। আমার যেটা করতে হবে, আমাকে প্রশ্ন চাওয়া হয়েছিল এফ বি বা ব্রেকিং ফোর্স চাওয়া হয়েছিল, আমি এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এমডি সাইন থিটা মাইনাস এফ কে। দেখো তো আমি যদি নেট ফোর্সটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এদিকে সেটা পজিটিভ ছিল, ওই পাশে হলে নেগেটিভ হয়ে যাবে। এগুলো তোমরা পারো, আমি তাও একটু বলে দিচ্ছি, তোমরা পারো আমি জানি। এই জায়গায় এসে তুমি কি করতে পারো, তুমি দেখতে পাচ্ছ এমডি সাইন থিটার মান, আমি যেহেতু জানি, হ্যাঁ এমডি সাইন থিটার পুরো মানটা আমরা জানি, এফ কে বলে দেওয়া আছে, নিট ফোর্সটা বলে দেওয়া নাই, নিট ফোর্স মানও আমরা জানি, নিট ফোর্স মানে এম এ। তাহলে চলো আমরা মানগুলো বসাই। এমডি সাইন থিটা এম এর মান ছিল কত, 500। আমি বোধহয় একসাথে মানটা ক্যালকুলেশন করে বসাই, তাহলে আমাদের ইজিলি সলভ করা যাবে। তাহলে 500 2450 মাইনাস এফ কে ছিল 2 মাইনাস নেট ফোর্স তো আমরা জানি না, তাই না? নেট ফোর্সের মান কি কোথাও বলে দেওয়া আছে তোমাকে? নাই। বাট তুমি জানো এক নেটকে কি লেখা যায়, এম এ লেখা যায়, এম এ, তাই না? এক নেটকে লেখা যায় এম এ, যেখানে এম অলরেডি তুমি জানতেছো 500, বাট তুমি কিন্তু এ জানতেছো না। যদি আমি কোনোভাবে এটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যায়। এখন তুমি দেখো এ বের করার জন্য তুমি কি করতে পারো, তুমি দেখতেছো এখানে গাড়ির আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য। আমরা জানি ইকুয়াল জে স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, আর গতির ফর্মুলা 1986 ছিল বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, ওখান থেকে আনা। দেন দেখো শেষ বেগ 0 থেমে গেছে, 0 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 2 ইন্টু কতটুকু জানি আসছে, 40 মিটার আসছে, 2 ইন্টু 40, তাহলে মাইনাস 10 স্কোয়ার মানে 100, 40 ইন্টু 2 মানে 80, 100 কে যদি আমি 80 দিয়ে ভাগ করি তাহলে 1.25 মেবি, ইয়েস 1.25, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তুমি এখানে দাও মাইনাস 1.25, আর তোমরা জানো কেন মাইনাসটা আসছে, আসলে যেহেতু ব্যাক কমছে মন্দ নিছে, এটা তোমরা জানো। এখন দেখো এখানে কত আসে আমাদের, 500 ইন্টু 1.25, 625 মেবি, আমি তার একটু শিওর হয়নি, হ্যাঁ 625, তাহলে মাইনাস 625 নিউটন। তো তুমি দেখো আমি যখন এখানে বসাবো মাইনাস 625, তাহলে আমার আর কি থাকে, আমার 2450 মাইনাস 2 মাইনাস আমি এসে প্লাস 625, তাহলে আমার আনসার কত আসে, 3073 নিউটন। দেখো আমরা ব্রেকিং ফোর্সটা পেয়ে গেছি। আমাদেরকে বলা হয়েছিল একটা গাড়ি, আমি পুরোটা আরেকবার একটু সামারি করে দিই, একটা গাড়ি এই জায়গা থেকে এখানে এসে থেমে গেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটা ঘর্ষণ দেওয়া ছিল সব বলা ছিল, শুধু জিজ্ঞেস করছে এই যে গাড়িটাকে আমি এখানে থামাইলাম, ডেফিনেটলি আমি এখানে ব্রেক ধরছি, সেই ব্রেকিং ফোর্সটা কত ছিল। দেখো ব্রেকিং ফোর্সটা 3073 নিউটন আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো সবাই, মুছে দিচ্ছি। আমরা পরবর্তী ম্যাথে যাই। একটা চিত্র দেওয়া আছে আমাদেরকে, এটা আমি করিয়ে দিব না, যেহেতু আমি এই কিরকম প্রশ্ন দেখতে পাচ্ছি এটা আমি তোমাদেরকেই করার জন্য দিয়ে দিব প্রশ্নটা। তোমরা কমেন্ট বক্সে আনসারটা আমাকে বলবা, তোমরা অনেকে যখন সঠিক আনসার দিবে আমি বুঝতে পারবো আসলে যে কার আনসারটা হয়েছে। আচ্ছা আমি দেখবো তোমাদের কমেন্ট, তোমরা এটা বাছাই করে কমেন্ট বক্সে আনসারটা জানাবো আমাকে। আমি লিখে দিচ্ছি, এখানে পয়েন্ট কনসিডার করা হয়েছে।
একটা বিষয় নিশ্চয়ই তোমরা নোটিস করছো, আমরা কিন্তু তখন আনুভূমিকের সাথে কোণ দিয়ে দিয়েছিলাম, ওরা এবার উলম্বের সাথে কোণ দিছে। তো তুমি জানো সমকোণী ত্রিভুজ যদি 90 ডিগ্রি হয় তা 60, তাহলে এটা তুমি তো জেনে গেছো তা কত ডিগ্রি হয়, এটা হয় 30 ডিগ্রি। একটা গাড়ি ছিল, গাড়িটা এখানে এসে থামছে, বলা হচ্ছে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। 50 মিটার, আগের মতোই প্রশ্ন। বলা আছে 500 কেজি, গাড়ির ভর দেওয়া আছে 500 কেজি। আর কি বলা আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে এসি তলে নামছে, 50 কয়টা নিয়ে গেছে ফাইন। গাড়ির ভেলোসিটিটা বলে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নামতেছে, সেই জায়গায় এসে থেমে গেছে। হ্যাঁ, থেমে গেছে। তো তুমি বলতে পারো এখানে 0 মিটার পার সেকেন্ড। 50 মিটার দ্রুত অতিক্রম করছে, তোমাকে উলম্বের সাথে কোণ দেওয়া আছে, তুমি আনুভূমিকের সাথে কোণটা বের করে নিবা। দেন তোমাকে 500 কেজি ভর দেওয়া আছে, কোনো ঘর্ষণের কথা বলে দেওয়া নাই বা কোনো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া নাই। তোমাকে চাওয়া হয়েছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করে, তুমি এতক্ষণ হয়তো বুঝিয়ে ফেলেছো। গাড়িটা আসতেছিল উপর থেকে নিচে, তাহলে ওকে নিশ্চয়ই বাধা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই বাধাটা কি পরিমাণ ছিল, যেহেতু এখান থেকে এখানে নামানো হয়েছে, তার মানে এখানে এসে 0 কেন হইলো, নিশ্চয়ই ব্রেক ধরছে। তো ওই ব্রেকিং ফোর্সটাই তো ওর কি হয়েছে, গতি প্রতিরোধকারী বল হিসেবে কাজ করছে। ঘর্ষণ বল তো দেখতে পাচ্ছ না, তাহলে যেটা আছে এটা কি, ওর ব্রেকিং ফোর্স। ও ব্রেক ধরছে বলেই গাড়ি এখানে এসে থামছে। তো ব্রেকটা কোন দিকে কাজ করে, ও এদিকে আসতেছিল, তাই ব্রেকিং ফোর্সটা এই পাশে কাজ করতেছিল, তাই তো। তো তুমি যদি এটা বের করতে পারো তাহলে আনসারটা অবশ্যই জানিয়ে দিবে। প্রশ্ন লিখে নাও।